বাঁকা হেসে আলতাফকে ডাকলো নিলয়। আসিফ এসে নিলয়কে আটকানোর চেষ্টা করলো, কিন্তু এই গোয়ার ছেলে কার কথা শুনবে। উপর থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে কপালের ওপর। হাত পা বেঁধে স্ট্রেচারে আটকে শুয়ে রাখা হয়েছে শিহাব, আনায়া, জেরিনকে। চোখ দুটিও বন্ধ। ক্ষণে ক্ষণে চিৎকার ভেসে আসছে তাদের কণ্ঠনালী থেকে। মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে তাদের। অসহ্য পীড়ায় পুরো শরীর চিরবিরিয়ে উঠছে। সময় ব্যয়ে কোন কান গলিয়ে রক্ত পড়া শুরু করলো। ঘণ্টা খানিক যাবৎ তাদের এই অবস্থা। চেঁচিয়ে কান্না করছে আর বারবার ক্ষমা চাইছে নিলয়ের কাছে তারা। কিন্তু নিলয় নির্বিকারভাবে বসে আছে, যেন কোনো লাইভ কমেডি শো দেখছে সে। আসিফ বাকরুদ্ধ হয়ে নিলয়কে দেখছে। এ ছেলের মাথায় এত কিছু খেয়ালে কিভাবে? কোথা থেকে এর শাস্তি জোগাড় করলো ও? এভাবেও শাস্তি দেওয়া যায়? ওদের চিৎকারে তার কানে দবদা লেগে যাওয়ার মতো অবস্থা। আসিফের দৃষ্টি খেয়াল করলো নিলয়। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, শাস্তিটা খুবই নগণ্য হয়ে গেল। পপির কথা চিন্তা করলে বিশ্বাস কর সব কয়টা এতক্ষণ মাটির নিচে থাকতো। আমি খাটিয়া উঠাতাম কাঁধে এদের। তোর মাথাটা পুরোপুরি গেল রে। এটা নগণ্য। কিভাবে চিৎকার করে ক্ষমা চাইছে দেখেছিস? তুই আমার সাথে চল, তোকে নিয়ে আবার ইউএস যাব ডাক্তার দেখাতে। আসিফের কথা নিলয় পাত্তা দিল না। সে আলতাফকে ডেকে তিনজনের মুখগুলো বন্ধ করে দিতে বলল। তারপর চলে গেল বড় বড় কদমে গোডাউন ছেড়ে। আসিফও ছুটল নিলয়ের পিছে পিছে। তার মনে হয় জন্মই হয়েছে নিলয়ের পিছে পিছে দৌড়ানোর জন্য। কোন কুক্ষণে যে পেয়েছিল এটাকে বন্ধু বানাতে। কপাল চাপড়ালো আসিফ। মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে নিলয়ের কালো রঙা গাড়িটা গেটের ভিতর দিয়ে ঢুকলো। গাড়ির ভেতরে ঢুকেই বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। পুরো বাড়ি অন্ধকার। স্বাভাবিক, সবাই তো আর তার মতো নিশাচর না। রাত 1টা বাজে, কে সজাগ থাকবে? দরজা খুলে রুমে ঢুকলো নিলয়। লাইট জ্বালালো না। অভ্যস্ত পায়ে হেঁটে হাত থেকে ঘড়ি খুঁড়ে শার্টের বোতাম খুলতে খুলতে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার শেষে বের হলো মিনিট 20 পর। টাওয়াল দিয়ে ভেজা চুল মুছতে মুছতে পরনের শুধু ট্রাউজার, বলিষ্ঠ দেহ উন্মুক্ত। সোফার উপর টাওয়াল ছুঁড়ে বেডের দিকে এগোলো নিলয়। হালকা নিয়ন আলো একটা নারী দেহ দৃষ্টিগোচর হলো চোখের সামনে বেড়ে। কপাল কুঞ্চিত করলো নিলয়। এখানে কি? তার থেকে না শুধু পালায় পালায় করে। শাড়ি পরিহিত হিয়া এলোমেলো ভাবে ঘুমিয়ে আছে নিলয়ের বেডে। ঘুমের ঘরের শাড়ির নাজেহাল অবস্থা। আঁচল সরে বুক খানিকটা উন্মুক্ত। উদরের অর্ধেক অংশ দৃশ্যমান। বাঁ হাতে মাথার চুলগুলো পেছনে ব্যাক ব্রাশ করে আবার তাকালো হিয়ার দিকে নিলয়। সম্পূর্ণ হিয়াতে আরও একবার দৃষ্টি হেলালো। ঘাটটা এদিক সেদিক করে একটু নাক চুলকালো। তার এখন কি করা উচিত? এই যে সাজিয়ে গুছিয়ে তার সামনে রাতের ডিনার হয়ে ঘুমিয়ে আছে, এখন কি তার এটাকে টুপ করে গিলে ফেলা উচিত না? তার এবার এত ধৈর্য সহ্য নেই। বিছানায় বসে হিয়ার এক হাত ধরে টান দিয়ে উঠিয়ে বসানো নিলয়। ব্যাস, আঁচল যেটুকু ছিল বিপদসীমার উপরে এখন তাও নেই। ধরফড়ি উঠে হিয়া চেঁচিয়ে উঠল। ভূমিকম্প হচ্ছে নাকি? তার মাথা ঢুলছে, চোখ খুলতে পারছে না সে। নিলয়ের জন্য অপেক্ষা করতে করতে একটু আগেই ঘুমিয়েছে সে। প্রায় ঘন্টা দেড়েক হবে হয়তো। কাঁচা ঘুম ভাঙল হিয়ার সময় নিয়ে। নিজেকে বসা আবিষ্কার করে আরও সামনে নিলয়কে বসা দেখে ঝাঁঝিয়ে উঠল হিয়া নিলয়ের ওপর। কি সমস্যা? এমন করলেন কেন? রাত কটা বাজে? কোন ভদ্রলোক এত রাত করে বাড়ি ফিরে বলেন আমাকে? কত শখ করে শাড়ি পরে এই লোকটার জন্য অপেক্ষা করলো সে। এসেছে তখন। রাত 12:30 পর্যন্ত অপেক্ষা করেছে আর কত। এরপর কখন ঘুমিয়েছে সে বলতেও পারবে না। এখন কেন এসেছে? এত রাতে বাইরে কি কাজ থাকে? একে তো কাঁচা ঘুম ভেঙেছে, তার উপর আগের রাগ সব মিলিয়ে হিয়ার মস্তিষ্ক জ্বলে উঠল তার। জবাব দিচ্ছেন না কেন এখন? এই একদম চুপ। তেজ দেখাস কাকে? আওয়াজ নিচে। হিয়াকে ধমকে উঠল নিলয়। একে তো দেরি করে এসে। আর বলতেও দিল না নিলয় এক হাতে হিয়ার মুখ চেপে ধরল। চুপ। আওয়াজ নিচে বলেছি না? চোখ রাঙিয়ে বলল নিলয়। আমার কাছ থেকে কৈফিয়ত চাস? সাহস বেড়ে গিয়েছে তাই না? হিয়া একটু দমল। মস্তিষ্কটাকে ঠান্ডা করার প্রয়াস চালালো একটু। তাও নাক ফুরিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল নিলয়ের দিকে। নিলয়ে কেন যেন একটু হাসি পেল হিয়ার রাগ দেখে। তাও সে রাগী চোখেই তাকিয়ে রইল হিয়ার দিকে। এখানে কি? বলেছি না যখন তখন এভাবে সেভাবে আমার সামনে আসবি না।
হিয়ার এবার কষ্ট হলো। সে কার জন্য ঘন্টা লাগিয়ে নিজে নিজে শাড়ি পরে এতক্ষণ অপেক্ষা করলো। সে কত দেখলো বান্ধবী ভাবিদের স্বামীর সামনে সেজে গুজে থাকতে, অথচ তাকে কি শুনতে হচ্ছে। রাগে দুঃখে লজ্জায় তার চোখ জ্বালা শুরু করলো। শাড়ি ঠিক করে নিচে নেমে যাওয়ার জন্য আঁচলে হাত দিতেই দেখলো আঁচল নেই বুকে। চোখ বড় বড় করে সামনে তাকালো নিলয়ের দিকে। তারপর আঁচল টেনে বুকে জড়িয়ে খাট থেকে নেমে যেতেই উদ্যত হলো, কিন্তু নিলয় দিলে তো। কোথায় যাচ্ছিস? এসেছিস তোর ইচ্ছেই, যাবি আমার ইচ্ছেই। আন্ডারস্ট্যান্ড? হিয়া নিশ্চুপ, লজ্জায় চোখে টলমল পানি নিয়ে আরেক পাশে মুখ ফিরিয়ে রেখেছে। হিয়ার গাল চেপে নিচের দিকে ফিরানো নিলয়। চোখ ভরা জল দেখে ভ্রু কুঞ্চিত করল। এখানে কান্নার কি হলো? কারণে অকারণে কান্না করার মানে কি? অ্যান্সার মি। রাগে নাক ফুঁসছে হিয়ার, সাথে চোখের পানি তো আছে। আবার তাকে অপমান। সে কারণে অকারণে কান্না করে। আচমকা এক কাণ্ড করে বসল সে। সেকেন্ড ব্যয়ে নিলয় বাকরুদ্ধ। ঘরের ঘাড়ের চিনচিন ব্যথাটা তীব্র থেকে তীব্র হয়ে উঠছে। হিয়ার মাথার পেছনের চুল চেপে ধরে পেছনে আনল। ব্যথায় মুখ কুচকে হিয়ার দিকে রাগী দৃষ্টিতে তাকালো নিলয়। তবে হিয়ার মধ্যে তেমন কোনো ভাবান্তর নেই। সে আপাতত শান্ত হয়েছে। আর করবে তাকে অপমান? হাহ! মনে মনে বিশ্ব জয় করার মতো আনন্দ তার। চুল চেপে ধরা হাতের মুঠি শক্ত হলো। দাঁত কিরমির করে হিয়াকে ধমকে উঠল। সাহস বেড়ে গিয়েছে? থাপড়ে দাঁত ফেলে দিবি, স্টুপিড। ডিনার করেছেন? ডিনার করবেন না? রাতে না খেয়ে থাকতে নেই, এত কম খেলে হয় বলেন? মেকি হেসে জিজ্ঞেস করো হিয়া। একদম টিপিক্যাল পতিব্রতা স্ত্রী, মূলত কথা ঘোরানোর প্রয়াস। কত ফাজিলের ফাজিল! তার কথা এড়িয়ে যায়। নিলয়ের রাগ যেন আরো বাড়ল। তোকে খাবো? আমার 30 বছর বয়সে তোকে শুধু কম খেয়েছি, মাত্র 2 বার। তবে আজ আবার? হিয়ার হাসি গায়েব হয়ে গেল। সে কি বললো আর এই লোক কি বললো? চুল ছাড়িয়ে বিছানা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ালো হিয়া। আমি যাচ্ছি, হ্যাঁ, খাবার নিয়ে আসি আপনার জন্য। হুম, আই অ্যাম গোয়িং টু ইটিং ইউ, হেল্প মি উইথ দ্যাট। বলেই হিয়াকে টেনে বিছানায় এক প্রকার ছুঁড়ে ফেলল। হিয়ার উপর ঝুঁকেছে নিলয়, দৃষ্টি গভীর, নিঃশ্বাস ভারী, দুটি নাক ছুঁই ছুঁই। হিয়ার চোখে মুখে আশ্রে পড়ছে গরম নিঃশ্বাস নিলয়। দুজনার ভিতরেই ভয়ে চলছে প্রবল উত্তাপ, যে উত্তাপ এক সুখের সন্ধান নিয়ে যায়। ইজ ইট ওয়াজ ফর মি? গায়ের শাড়ির দিকে ইশারা করল নিলয়। মুখ সরিয়ে নিল হিয়া বিনা প্রতি উত্তরে। এবার ঘাড়ে নিলয়ের উত্তপ্ত নিঃশ্বাস আসতে পড়ছে, মনে হচ্ছে চামড়া ভেদ করে অভ্যন্তরে ঢুকে যাচ্ছে উত্তাপতা। শরীরের রন্ধ্রে রন্ধ্রে মাতাল করার সুখের আকাঙ্ক্ষা। শাড়ির আঁচল সরিয়ে কলার বনে কামড় বসালো নিলয়। অ্যান্সার মি। কেমন কেমন মাতাল মাতাল স্বর। হুম। ঘন ঘন নিঃশ্বাস ফেলে ছোট্ট করে জবাব দিল হিয়া। ব্যাস, হিয়ার ঠোঁট দুটি আঁকড়ে ধরতে সেকেন্ডও ব্যয় করল না নিলয়। মিনিট ব্যয়ে ঘন্টা লাগিয়ে যত্নে পরা শাড়িটার স্থান হলো ফ্লোরে। দুজন ভালোবাসার মানুষ মত্ত হলো এক আদিম সুখে। প্রণয়িনীর সারা শরীরে নিজের তৈরি সিলমোহর ফেলতে ব্যস্ত নিলয়, তার উন্মাদনা তুঙ্গে। এদিকে হিয়ার অবস্থা নাজেহাল। বেচারির ছোট্ট দেহটা বোধ হয় আজও হার মানবে নিলয়ের অ্যাগ্রেসিভনেসে। দেখতে দেখতে পেরিয়ে গেল 2 মাস। তবে হিয়ার ঢাকার অবস্থানটা তো সময় 3 মাস। তাড়াতাড়ি রেডি হচ্ছে হুলস্থুলি লাগিয়ে। আজ ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গিয়েছে। ইদানিং ঘুম এত গাঢ় হয়েছে, অ্যালার্ম বেজে বেজে বন্ধ হয়ে যায়, অথচ সে শোনেই না। ব্যাগ নিয়ে দ্রুত কদমে বের হলো। হিয়া রাস্তার উদ্দেশ্যে টেবিলে বসে নাস্তা করছে জয়নাল এহসান আর শিরিন হক। তাদের সাথে যোগ হলো হিয়া। এত দেরি হলো কেন মা? শরীর ভালো তো? আদুরি সুরে জিজ্ঞেস করেন জয়নাল এহসান। হ্যাঁ আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো। আজ এমনি একটু দেরি হয়ে গেল। আবার আঙ্কেল ডাকছো? বাবা ডাকো বেটি। এরপর থেকে আর বোঝাবো না তোমায়, রাগ করে থাকবো। বলেই হাসলেন তিনি। আর এমন হবে না বাবা। হিয়াও হাসল। নিলয় কিছু বলেছে কবে আসবে ক্যাম্পিং থেকে? হিয়াকে শুধালো শিরিন হক। হিয়া মনে মনে ভেংসি কাটল। তাকে কি জানাবে? সে এই লোকের আগা মাথা কিছু জানে? আমি কিছু জানি না ফুপি। মেডিকেল গিয়ে দেখি দর্শন পাই কি না তোমার সুপুত্রের। নাস্তা খেতে খেতে বলল হিয়া। তার দেরি হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করার চেষ্টা করছে সে। কপাল কুঞ্চিত করল শিরিন হক।
আমাকেও কি ভেঙে ভেঙে বলতে হবে মা ডাকার শোনার জন্য? হিয়া লজ্জা পেল। এতদিনের অভ্যাস এত তাড়াতাড়ি ভোলা যায়? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ও সরি মা। হিয়ার দিকে চেয়ে হেসে ফেললেন শিরিন হক। ততক্ষণে হিয়া উঠে দাঁড়িয়েছে যাওয়ার জন্য। সাথে সাথে শিরিন হকও উঠলেন তার সাথে। যেতে যেতে কয়েকটা সাবধানী বাণী শুনিয়ে দিলেন। এই যেমন, সাবধানে যাবি, কোনো সমস্যা হলে নিলয়ের কাছে যাবি, আসার আগে ড্রাইভারকে ফোন করবি নিয়ে আসতে, আরও কত কি। হিয়া সবেতে আচ্ছা আচ্ছা করে গাড়িতে উঠে বসল। এই গাড়িটা তার জন্যই বরাদ্দ, মেডিকেলে আনা নেওয়ার জন্য। আজ 1 মাস হবে নিলয়ের হসপিটালেই ভর্তি হয়েছে হিয়া। তবে নিলয়ের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা হয় না বললেই চলে। সে সেদিনকার ব্যবহারের রাগে কষ্টে এড়িয়েই চলে এই লোককে। অবশ্য তার রাগ অভিমান বোঝার সময় কই এই লোকে। কি ছাতার মাথা করে আল্লাহ মানো। মাসের 29 দিনই ব্যস্ত। হিয়ার মনে পড়ে গেল সেদিন রাতের কথা। 2 মাস আগে সেই প্রণয়াকাঙ্ক্ষিত রাতে ঘন্টা 2-1 হওয়ার পরেও নিলয়ের কাছ থেকে ছাড়া না পেয়ে সে যখন কেঁদে কেটে বালিশ ভেজাচ্ছিল, নিলয় বিরক্ত হয়ে তখন তাকে ধমকে ধামকে রাখেনি। ধমকে ধামকে যখন ওয়াশরুমে গেল, সেই সময় রাগে দুঃখে হিয়া নিজের রুমে খোঁড়াতে খোঁড়াতে চলে এসেছিল। কেন সেদিন কি উনি ওয়াশরুম থেকে বের হয়ে তাকে না দেখে খোঁজ করতে করতে তার কাছে আসতে পারল না? উনি কি বোঝেনি হিয়া কষ্ট পেয়েছে, রাগ করেছে তার এই ব্যবহারে? ওনার কি সরি বলা উচিত ছিল না? উনি কি অবুঝ? কিসের সরি, কিসের কি? উল্টো তাকে দেখে এমন লোক দিয়েছে যেন সে ওনার কি নাকি হীরা জহরত চুরি করে ফেলেছে। অসভ্য বদলোক একটা। হিয়া এটাকে একদম এখন দেখতে চায় না। তবে বললে কি আর হয়, এই লোক তাদের ক্লাস নেয় একটা। অবশ্য ভাবটা এমন ধরে যেন চিনেই না তাকে। থাক, না চিনলে নাই। ওনাকে চিনার জন্য তার কোন ঠেকা? কে উনি? যত সব গুন্ডা লাফাঙ্গা। মেডিকেলের সামনে নামিয়ে দিয়ে গেল গাড়িটা হিয়াকে। পরনে কালো কুর্তি, মাথায়ও কালো রঙা হিজাব বাঁধা। গেট পেরিয়ে ভেতরে ঢুকলো হিয়া। ব্যাগ থেকে মোবাইলটা বের করলো কাউকে কল করার জন্য। কিন্তু এর আগেই কেউ ধাম করে এসে পিঠে থাবা বসানো। কিছুটা আটকে উঠল হিয়া। পর মুহূর্তেই ব্যথায় আহ করে উঠল। হিয়ার বাচ্চা, কয়টা বাজে এসেছিস? এতক্ষণে তোর বাসায় আসার সময় হলো? উফ, তাই বলে এরকম করে মারবি? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। যা সর, পিঠটা আমার নাই করে দিল একদম। সরি রে, বেশি জোরে লেগে গিয়েছে, বুঝতে পারি নাই রে। আনত মুখে বলল মিশু। মিশুর চেহারায় দুঃখী ভাব দেখে নিজেকে স্বাভাবিক দেখালো হিয়া। আরে না, বেশি ব্যথা পাইনি, চল ক্লাস শুরু হয়ে যাবে এক্ষুনি। মিশুকে টেনে ক্লাসের দিকে হাঁটা দিল। মেডিকেলে ভর্তি হওয়ার পরপরই মিশুর সাথে পরিচিত হয়েছে সে। মেয়েটা যেমন চঞ্চল দুষ্টু, আবার তেমনি খুব আবেগী, আবার সাহসীও বলা চলে। আপাতত এই পুরো মেডিকেল কলেজে এই মেয়েটাই তার সঙ্গী। এই কয়েকদিনের মধ্যেই তাদের বন্ধুত্ব বেশ জমে উঠেছে। প্রজেক্টরের মাধ্যমে ক্লাস চলছে। মিনিট 10 ব্যয়ে ক্লাস করিয়ে চলে গেলেন মুকেশ স্যার। লোকটা অনেক প্রাণোচ্ছল, হাসি খুশি মানুষ। এরকম মানুষের ক্লাস করতেও ভালো লাগে। পড়ানোর ফাঁকে ফাঁকে একটু একটু দুষ্টামি করে সকলকে প্রাণোচ্ছল রাখে। একটু পরেই ঢুকলো তাজরিন ম্যাম। উনিও যথেষ্ট সুন্দর করে হাসি খুশিতে ক্লাস করিয়ে যান। হিয়ার খুব ভালো লাগে ওনাকে দেখলে, যেন তাকিয়ে থাকতে মন চায়। তার ভাইটা যদি বিয়ে না করে ফেলতো তাহলে ঠিক সে এনাকে তার ভাইয়ের বউ করে নিত। তারপরেই সুন্দর স্নিগ্ধ মুখটা অপলক দেখতো নিজের ঘরের মধ্যে। কিন্তু এটা তো সম্ভব না। হিয়ার মনটা ছোট হয়ে গেল। মিশু কনুই দিয়ে গোতা দিল হিয়ার কোমরে। কি হয়েছে? ধান কোথায় তোর? ফিস ফিস করে বলল হিয়া। কিছু না, পরে বলবো। মিশুর মতো সেও ফিস ফিস করে বলে ক্লাসে মনোযোগ দিল। ক্লাস শেষে ক্যান্টিনে গিয়ে বসতো হিয়ারা। হিয়ার শরীর খুব ক্লান্ত লাগছে। সে ক্যান্টিনের টেবিলে হেড ডাউন করে বসল। তাকে ক্লান্ত দেখে মিশু চিন্তিত হয়ে শুধালো। কি হয়েছে? শরীর খারাপ লাগছে? ঘুম পাচ্ছে আমার। মাথা তুলল হিয়া। হাই তুলে বলল কফি অর্ডার দিতে। তুই এত ঘুমাস কিভাবে বলতো? ঘুমের জন্য অ্যাওয়ার্ড দিলে তুই সেরা হতি রে। কুম্ভকর্ণ একটা, সবাই বলতো হিয়া ঘুমের জন্য সেরা রে। মিশু উঠে চলে গেল কফি আনতে। হিয়ার ইদানিং ঘুমই শেষ হয় না। বিছানায় পড়লেই নাই কি একটা অবস্থা।
কফি হাতে এগিয়ে আসছে মিশু। হিয়ার দিকে একটা বাড়িয়ে দিয়ে আরেকটা নিয়ে নিজে বসলো দুই বান্ধবী মুখোমুখি হয়ে। কফিতে চুমুক দিতে দিতে মিশু তাকালো হিয়ার দিকে। তারজিন ম্যামকে ভাইয়ের বউ বানানোর স্বপ্ন দেখছিলি না? চোখ ছোট ছোট করে শুধানো মিশু। মিশু যেমন হিয়ার উদাসীনতা আরও বাড়িয়ে দিল। সে বড় করে নিঃশ্বাস ফেলল। স্বপ্ন দেখলেই কি আর হবে বল? কিন্তু বিশ্বাস কর, ওনাকে দেখলে কেন জানি আমার তাকিয়ে থাকতে মন চায়। শোন, আমি না মেডিকেলের গ্রুপ থেকে একটা কথা জেনেছি, কিছুদিন হবে তোকে বলবো বলবো বলে বলা হয়ে ওঠেনি আর। মাথাটা একটু এগিয়ে নিচু স্বরে ফিস ফিস করে বলল মিশু। হিয়াও উৎসুক হয়ে জানার জন্য। কি কথা বল বল। সেও একইভাবে ফিস ফিস করে বলল। তুই জানিস নিলয় স্যার, আসিফ স্যার আর তারজিন ম্যাম একই ব্যাচের, ওনারা খুবই ভালো ফ্রেন্ড। আমি শুনেছি তাজরিন ম্যাম তার কোনো ব্যাচমেটের অপেক্ষায় এখনও সিঙ্গেল। অনেকে তো মনে করে শি ইজ ইন লাভ উইথ নিলয় স্যার, বাট আমার কাছে তেমনটা মনে হয় না রে। একটু থেমে আবার বলল। নিলয় স্যারকে দেখিস না, কেমন একটা মুডি মুডি ভাব নিয়ে থাকে। উনি আবার কাউকে ভালোবাসবে? আমার এটা বিশ্বাস হয় না। আর ওনার মতো একজন যদি কাউকে ভালোবাসে তাহলে আমাদের মতো বহুরূপীদের মন ভেঙে যাবে না বল? তার চেয়ে বরং উনি সিঙ্গেলেই থাকুক, কি বলিস? আমরা ওনাকে আমাদের ক্রাশের জায়গায় রেখে সাত আসমানে ভাসি। শেষের কথাটা খুব উৎফুল্লের সাথে বলল মিশু। হিয়ার চোখ ছোট ছোট করে চেয়ে আছে মিশুর দিকে। তার আধপাকড় স্বামীটাকে নিয়ে এত টানাটানি কেন? আশ্চর্য! সে কি এখন ওনাকে সিন্ধুকে তাড়া দিয়ে রাখবে নাকি? মিশুকে জানায়নি হিয়া আর তার নিলয়ের বিয়ের কথা? একজন সুনামধন্য ডক্টর প্লাস শিক্ষকের সাথে বিয়ের কথা চাইলেই কি ক্যাম্পাসে জানিয়ে দেওয়া যায়? তার উপর মেডিকেলে ওনার যা চর্চা, কখন আবার কে তাকে বাঁকা চোখে দেখে কথা শোনাতে চলে আসে কে জানে। তার চেয়ে বরং না জানুক কেউ, এই ভালো। তবে তাজরিন ম্যামকে নিয়ে তার কোনো টানাপোড়েন নেই মনের মধ্যে। সে জানে রাগী বদমেজাজি যাই হোক, তার নিলয় ভাইয়ের ভালোবাসায় কোনো খাত নেই। নিশ্চুপেই হিয়া কফি শেষ করো। তার ঘাম ছুটে গিয়েছে কক্ষণে। এদিকে মিশু হাজারটা বিষয় নিয়ে কথা বলেই যাচ্ছে ননস্টপ। এর কথা শুরু হয় দিয়ে শেষ হয় 100 দিয়ে। সে ব্যাগে কাঁধে নিয়ে উঠল, তাকে দেখে মিশু উঠল, বাট কথা চলমান ওর। আর একটা ক্লাস বাকি আছে, এটা করেই শেষ। ক্লাসে ঢুকলো দুজন, তবে তারা বসতেই একজন এসে হিয়াকে ডেকে গেল। তাজরিন ম্যাম ডেকে পাঠিয়েছে হিয়াকে। হিয়া মিশু দুজনেই ভ্রু কুচকাল। তারপর একসাথে দুজনেই উঠে ম্যামের চেম্বারের দিকে হাঁটা দিল। মিশুকে বাইরে রেখে অনুভূতি নিয়ে ভেতরে প্রবেশ করলো হিয়া। মিসেস এহসান, শিট, আমাদের পিচ্চি ভাবি। হিয়াকে দেখে হাস্যোজ্জ্বল মুখে বলল তাজরিন। হিয়ার চলন্ত পদচারণ থেমে গেল। অনাকাঙ্ক্ষিত এই সম্বোধনে হৃদয়ের গতিবেগ বেড়ে গেল। কারো কাছ থেকে এরকম সম্বোধন পাওয়া এই প্রথম তার জীবনে। সবচেয়ে বড় কথা, ম্যাম জানে তার সম্পর্কে। কি হলো, বসো, দাঁড়িয়ে গেলে কেন? পা জোড়া টেনে ডেস্কের সামনে চেয়ারে বসলো হিয়া। আসসালামু আলাইকুম ম্যাম, আমায় ডেকেছিলেন? কথা জড়িয়ে আসছে হিয়ার বিনা কারণেই। তাজরিন হাসল হিয়ার অবস্থা দেখে। মেয়েটা নাজুক, তার একটু রসিকতায় কেমন নাজেহাল অবস্থা। এই মেয়েটা নিলয়কে সামলায় কিভাবে? কথাটা মাথায় আসতেই আরেক দফা হাসতে মন চাইল তাজরিনের। কিন্তু সতর্ক হলো সে, যতই হোক তার স্টুডেন্ট হিয়া, বয়সের কত গ্যাপ, মেয়েটা ঘাবড়িয়ে যাবে। নিলয় এসেছে আজ সকালে ক্যাম্প থেকে, জানো তুমি? ডানে বামে মাথা নাড়ালো হিয়া, অর্থাৎ সে জানে না। অসুস্থ হয়ে গিয়েছে ওখান থেকে আসার পরই। আসিফও অনেকটাই অসুস্থ, তবে ও তো ট্রিটমেন্ট নিচ্ছে, কিন্তু নিলয়টা কথা শুনছে না। অবশ্য ও কখনো শোনেও না। তুমি একটু গিয়ে দেখো তো। হিয়া যেন আকাশ থেকে পড়ল। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করো, কি হয়েছে ওনার? শরীর কি বেশি খারাপ? আরে রিল্যাক্স রিল্যাক্স, এত উত্তেজিত হয় না। পাহাড়ি অঞ্চলে ছিল তাই হয়তো ফ্লু বাঁধিয়েছে, কিন্তু ট্রিটমেন্ট তো আর করতে হবে বলো। কিন্তু বান্দা কথা কানে নিলে তো। হিয়া সত্যি একটু শান্ত হলো, কিন্তু নিলয়ের কাছে যেতে তার ইতস্তত লাগছে। তার ভাত পা ঘামা শুরু করলো হঠাৎই। হিয়ার দোরমোনা বুঝতে পেরে তাজরিন আর একটু রসিয়ে রসিয়ে শোনালো হিয়াকে। পাহাড়ি অঞ্চলে ছিল, জ্বর ঠান্ডা, আবার চারদিকে ডেঙ্গুর যে প্রকোপ। আমাদের হসপিটাল তো কত মানুষ আক্রান্ত হয় মা।
আর বলতে দিল না হিয়া। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে সে। আসছি ম্যাম, আসসালামু আলাইকুম। দ্রুত পদচারণে বেরিয়ে গেল কেবিন থেকে। হিয়ার গমন পথে চেয়ে শব্দ করে হেসে উঠল মুখ ঢেকে। পিচ্ছি মেয়ে একটা, বেচারি। নিলয়ের প্রণয়েই আটকাতে হলো মেয়েটাকে। পাগলটা মেয়েটাকে জ্বালিয়ে মারছে। নিলয়ের আর আসিফের ক্লোজ ফ্রেন্ড সে। তাদের জীবনের কোনো কিছুই কারো অজানা নয়। তাদের জীবন যেমন তেমন নিলয়ের জন্যই তাদের সকলের জীবন তেনা তেনা। মোবাইল থেকে টুং করে শব্দ ভেসে আসতো। হাসি মুখে মোবাইলের পাওয়ার বাটন অন করলো তাজরিন। ডিসপ্লেতে ভেসে উঠল খুবই পরিচিত কারণ পেশেন্টের নোটিফিকেশন। হৃদয়ের ধুকপুকানি নিয়েই মোবাইল আনলক করলো তাজরিন। আবেগ অনুভূতির ক্ষেত্রে 30-এর যুবতীও বুঝি সেই ষোড়শেই থাকে। Someone special is next to me. Everyone pray for us that very first to fulfill our love. দুর্জয় সাকিব। দুটি হাস্যোজ্জ্বল চেহারা স্ক্রিনে ভেসে আছে। তাজরিন দুজনকেই দেখল। বেশ মানিয়েছে একসাথে। সে কমেন্ট অপশনে গেল। হ্যাপি টু সি ইউ বোথ টুগেদার সিনিয়র, বিউটিফুল কাপল, মাশাল্লাহ। মোবাইলটা এক প্রকার ছুঁড়ে ফেললো পাশে থাকা বেড়ে। দু হাতে পুরো মুখ ঢেকে ফেললো। সে ভুলতে পারে না কেন। এবার আর কাউকে রিজেক্ট করবে না। মনে মনে প্রতিজ্ঞা করলো তাজরিন। কেবিনের সামনে দাঁড়িয়ে আছে হিয়া। দরজায় নক করে মিশুকে ওয়াশরুমে যাবে বলে এদিকে এসেছে সে। ক্লাস শুরু হওয়ার আগেই ক্লাসে উপস্থিত হবে বলে মিশুকে এক প্রকার ঠেলে ধাক্কিয়ে ক্লাসে পাঠিয়ে দিয়েছে সে। কামিং। ভেতর থেকে গম্ভীর স্বর ভেসে আসত। হিয়া দরজা ঠেলে ভেতরে ঢুকলো। কতদিন পর নিলয়ের সাথে যেচে কথা বলতে এসেছে। তার ভেতরে ভয়, দুশ্চিন্তা, অস্থিরতা সব একসাথে কাজ করছে। নাজেহাল অবস্থা একদম। আপনার নাকি শরীর ভালো না, বাসায় যাননি কেন? কাউকে তো জানালেনও না। তার বলাই অস্থিরতার আভাস পাওয়া যাচ্ছে। সমান তালে দুহাত কচলাচ্ছে হিয়া। চেয়ারে হেলান দিয়ে মাথার উপর হাত দিয়ে প্রায় অর্ধশোয়া হয়েছিল নিলয়। হিয়ার কথায় সোজা হয়ে বসে হিয়ার দিকে তাকালো। পা থেকে মাথা অব্দি স্ক্যান করলো হিয়াকে। ক্লাস নেই, ওখানে কি? আচ্ছা, সে যে প্রশ্ন করলো এটা কি তার উত্তর হলো? এতদিন পর দেখা হলো, কোনো মানুষ কি তার ভালোবাসার মানুষের সাথে এভাবে কথা বলে? এই লোকটা কি এই জীবনে শুধরাবে না? তাজরিন ম্যাম কি বুঝে তাকে এখানে আসতে বলল আল্লাহ মানব। অবশ্য উনি না বললেও সে একবার হলেও উকি ঝুঁকি মেরে দেখে যেত। সে কি পাশান নাকি ওনার মতো? আছে ক্লাস। আপনার শরীর ভালো না শুনলাম, ওষুধ খেয়েছেন? তোকে বলতে হবে ওষুধ খেয়েছি নাকি খাইনি। আর এই আউল ফাউল কথা কে বলল তোকে? আমি সুস্থই আছি। ঘ্যান ঘ্যান না করে ক্লাসে যা। হিয়া বড় করে নিঃশ্বাস ছাড়ল। এই ঘাট তেরা লোক এই জীবনে শুধরাবে না। সে বিরক্ত হয়ে জিজ্ঞেস করল, আপনি কি সারা জীবন এরকমই থেকে যাবেন? কি রকম? নির্লিপ্ত কণ্ঠে শুধালো নিলয়। সবসময় এরকমই রসকসীন কাঠখোট্টা থেকে যাবেন? বেডে তো কাঁদতে কাঁদতেই মরে যাস। আর কত রসকস লাগবে? কপালে ভাঁজ ফেলে নিলয়ের দিকে তাকালো হিয়া। বেড? রসকস? চোখ বড় বড় করে উল্টো ঘুরে বেরিয়ে আসলো হিয়া। তার কান গাল গরম হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন এসেছিল এখানে? একটা মানুষ এতটা ঠোটকাটা কিভাবে হয়? ঘড়িতে রাত প্রায় 12টা বাজে। চারিধার তিমিরে ঢাকা অন্ধকার, নিস্তব্ধতায় ঘেরা। তবে এহসান ভিলার অভ্যন্তরে জলজল করে আলো জ্বলছে দোতলার একটি বিলাসবহুল রুমে। সেখানে উপস্থিত হিয়া আর শিরিন হক। দুজনেই চিন্তিত, ঘাবড়ানো, আতঙ্কিত। অসুস্থ না বলেও বাড়িতে এসে জ্বরের তোপে নিলয়ের অবস্থা বেগতিক। হিয়া আগেই জানিয়েছিল নিলয়ের অসুস্থতার কথা শিরিন হককে। খোঁজ নিতে এসে দেখে ছেলের জ্বরে গা পুড়ে যাচ্ছে। সমস্ত শরীর কেমন লাল হয়ে আছে। পাশে থাকা হিয়া দেখে আতঙ্কিত হলো অনেক। নিলয়কে এতটা অসুস্থ দেখা তার জন্য এই প্রথম। শিরিন হকও ভালোই বিচলিত হলেন। তার ছেলে সহজে অসুস্থ হয় না, আবার হলে অনেকদিন ভোগে। সেই রাত 9টা থেকে সকলে নিলয়ের রুমে উপস্থিত। তাদের হাজার বলেও নিলয় এখান থেকে সরাতে পারেনি। সবসময় কি ওর কথা শুনতে হবে নাকি? কোনো বাধ্যবাধকতা আছে? জোর করেই ওষুধ খাইয়েছে নিলয়কে। এখন সে ঘুমে। জ্বরও কমছে আস্তে আস্তে। জয়নাল এহসান এতক্ষণ এদিকেই ছিলেন। কিছুক্ষণ আগেই রুমে গিয়েছে ভদ্রলোক। শিরিন হক হাই প্রেশারের রুগী, তাকেও বলে কয়ে পাঠিয়ে দিয়েছে এইমাত্র হিয়া। পাছেন আবার উনি অসুস্থ হয়ে যান। সে আছে, সে খেয়াল রাখবে নিলয়ের। এ কথা বলে আশ্বস্ত করে শিরিন হককে পাঠিয়েছে হিয়া। ঘড়ির দিকে তাকালো হিয়া। 12টা বেজে 22। নিলয়ের কপালে হাত ছোঁয়ালো। জ্বর প্রায়ই নেই।
তাও পাশে থাকা পানির পাত্র হতে ছোট্ট ভেজা রুমালটা নিলয়ের কপালে দিল। উঠে গিয়ে লাইটটা নিভিয়ে আসলো সে ড্রিম লাইট অন করে। আবার বসলো নিলয়ের শিওরের মাথার কাছে বিছানায় উঠে। নিলয়ের জ্বর কমার সাথে সাথে হিয়ার চোখে মুখে দুশ্চিন্তাও কমছে আস্তে আস্তে। লোকটা কত অসুস্থ ছিল, তাও কিভাবে নিজেকে ঠিক দেখালো। বারবার হাই তুলছে হিয়া। ঘুমে তার অবস্থা নাজেহাল, সে এমনিতেই ঘুমের। তার উপর রাত বাজে 12:30। আর সজাগ থাকা সম্ভব, কিন্তু তাকে থাকতে হবে। তার নীলর ভাই থুক্কু, তার অতি প্রিয় অপ্রিয় নির্লজ্জ ছোটখাটো স্বামী অসুস্থ। সে কিভাবে ঘুমাতে পারে এখন? ইহা একটি অসম্ভব কথা। সে ঘুমাবে না মানে সে ঘুমাতে পারেই না। বিছানা থেকে উঠল হিয়া। মিনিট 10 সারা ঘর পায়চারি করলো একটু সেদিনকার দেখা বুক শেলফটার কাছে গেল। আবছা আলোয় প্রায় অর্ধেক ইংলিশ বই নজরে পড়ল তার। মুখ কুচকালো হিয়া। কি না কি বই পড়ে এলো যত সব। সে ঘুরে এসে আবার খাটে উঠে বসলো নিলয়ের পাশে। একটু মোবাইল স্ক্রল করলো। না, আর এইভাবে থাকা যাচ্ছে না। সে কোলের উপর একটা বালিশ নিয়ে সেখানে মাথা ঠেকালো। কখন ঘুমিয়ে গেল বলতেই পারল না। নিলয়ের ঘুম ভাঙলো পানির তৃষ্ণায়। মাথা ভার ভার লাগছে, শরীর ম্যাচ করছে। চোখ মুখ কুচকে শরীর নাড়ানোর চেষ্টা করো, কিন্তু বুকের বাঁ পাশে ভারী কিছু অনুভূত হলো। কুচকে রাখা মুখে চোখ জোড়া খুলল নিলয়। বাঁ পাশে তাকাতেই নজরে আসলো হিয়া ঘুমিয়ে আছে বসেই, তবে মাথাটা নিলয়ের বুকের উপর ঠেকানো। কোলে এখনো একখানা বালিশ উপস্থিত। এভাবে ঘুমিয়ে আছে কেন? বিছানায় জায়গার অভাব। বালিশের পাশ হাতড়ে মোবাইল বের করে নিলয়। 2:35 বাজে। আবার রেখে দিল মোবাইলটা। ফুস করে নিঃশ্বাস ছাড়ল সে। হিয়ার মাথাটা আলগা করে পাঁজর থেকে বাহুতে আনলো টেনে। আরেক হাতে কোল থেকে বালিশটা ছুঁড়ে ফেললো কোথায় কে জানে। আবছা নিয়ন আলোয় অপলক তাকিয়ে রইল ঘুমন্ত মুখটার দিকে। ঘুমের ঘরে নিলয়কে পেঁচিয়ে ধরেছে হিয়া। মাথা ঠেকেছে বাহু হতে কাঁধের ওপরে, হাত কোমরে, এক পা পায়ের ওপরে। নিলয় যেন হিয়ার মানুষ রূপী খোল বালিশ। তার কোনো দিক বেদিক খেয়াল নেই। আর ঘুম তো ঘুমে মরা সমান, সেখানে আবার কিসের দিক বেদিক? নিলয় বাঁ হাতে পেঁচিয়ে ধরো হিয়ার পিঠ, কোমর। ঠোঁট চাপলো হিয়ার মাথায়, চোখ জোড়া বন্ধ। এভাবে কাটলো আধা ঘন্টা খানিক সময়। হিয়ার মাথাটা বালিশে শুয়ে নিজেকে ছাড়ল নিলয়। উঠে বেডসাইড টেবিল থেকে পানি খেলো একটু। আবার ঘুরে এক পলক হিয়ার দিকে তাকালো। উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ালো নিলয়। একটা শাওয়ারের প্রয়োজন। শরীর ম্যাচ করছে। ওঠ, ভণ্ডামি অন্য জায়গায় করিস। এই ডক্টর নিলয় এহসানের সাথে না। তোর হার্টবিট ফাস্ট চলার কারণও আমি বুঝি। দরজা লাগানোর শব্দ হলো। পরপর পানি ছাড়ার। লাফ দিয়ে উঠে বসলো হিয়া। ধরা পড়ে গেল। 2 হাতে মুখের সামনে থেকে চুলগুলো সরালো। ওয়াশরুমের দরজার দিকে তাকালো একবার। এই লোকটা এত চালাক কেন? রাগে লজ্জায় বিছানায় একটু পা ছোড়াছুড়ি করলো। তারপর উঠে দরজা খুলে এক দৌড়ের রুমে। এখানে আর থাকা যাবে না। সপ্তাহ লাগিয়ে পুরোপুরি সুস্থ হলো নীরা। আজ সন্ধ্যায় আহসান ভিলায় অন্যরকম এক আমেজ। অনাকাঙ্ক্ষিত অতিথিদের নিয়ে ব্যস্ত সকলে। শিরিন হক হাসি খুশি কথা বলছে মিসেস আফরোজা বেগমের সাথে। ওনার ছোট যা রুজিনা বেগমও আছে সাথে। পাশেই আসিফা নিলয় বসা। তারা ব্যস্ত তাদের নিজস্ব আলাপে। হরেক রকমের নাস্তার পথ সামনে, কিন্তু সকলেই কথায় ব্যস্ত। হিয়া আর জাইমা দাঁড়িয়ে আছে কিচেন রুমে। জাইমা চিনে ওনাদের। আসিফার রাকিবের মা ওনারা দুজন। এহসান বাড়ির বিভিন্ন ওকেশনেই ওনারা সদা উপস্থিত থাকে। ওনারা তাই না চেনার কোনো বিষয় না। জাইমার থেকে পরিচিত শুনে হিয়া বিজ্ঞদের মতো মাথা নাড়ালো। মানুষে একদম সব বুঝে গিয়েছে, চিনে ফেলেছে এমন একটা ভাব। এই তোমরা এখানে কি করো? জাইমা আপু, তুমি আমার সাথে দেখাও তো করলে না। বাচ্চা বাচ্চা কণ্ঠে কেউ একজন বলতে বলতে কিচেনের দিকে আসলো। আরে আরুষি যে, কেমন আছো পিচ্ছি? ব্যস্ততায় যেতে পারিনি। ওইদিকে বোন, এই মাসই যেতাম তোমার কাছে। থাক, হয়েছে। এখন আমি এসেছি না, কত কথাই বলবে। মুখ ভেঙালো আরুষি। জাইমা এসে আরুষির থুতনি চেপে ধরলো। ওরে পাকা বুড়ি, সত্যি আপু ব্যস্ত ছিলাম। এদিকে তাকাও, এই দেখো তোমার নীলয় ভাইয়ের বউ। জিজ্ঞেস করো, তোমাদের কথাই বলছিলাম ওকে। হিয়ার দিকে নজর দিল আরুষি। খুশিতে গদগদ হয়ে হিয়ার কাছে গেল। তুমি নিলয় ভাইয়ার বউ? আসো আসো আসো, তোমার সাথে পরিচিত হই। আমি তোমার পিচ্ছি ননদিনী আরশি আশফাক, সিস্টার অফ আসিফ আশফাক।
হিয়াকে টানতে টানতে দোতলার দিকে নিয়ে গেল আরুষি। পেছনে জাইমাকে সাথে আসতে বলছে। এই মেয়েটা এত আদুরে, এত মিষ্টি, সারাদিন পাখির মতো কিচিরমিচির করতেই থাকে আশেপাশে। ভাবি, আমার একটা আবদার নিয়ে এখানে বাসায় এসেছি আজ, দয়া করে আমাদের ফিরিয়ে দিবেন না? অত্যন্ত বিনীত স্বরে বলল আফরোজা বেগম। ভ্রুকুচকানো শিরিন হক। কিসের আবদার? তবে চেহারায় তা প্রকাশ করেন না। কিসের আবদার ভাবি? আমাদের সাধ্য থাকলে কখনোই আপনাকে ফিরিয়ে দিব না ভাবি। আপনাদের বাড়ির মেয়েটাকে চাই আমাদের। জাইমাকে আমাদের বাড়ির পুত্রবধূ করার আবদার নিয়ে এসেছি আমরা আজ। প্লিজ ফিরিয়ে দিবেন না আমাদের। পাশে থাকা রোজিনা বেগম বললেন এই কথা। শিরিন হক যেন বিস্মিত হলেন। জাইমাকে চাচ্ছে ওনারা, তাও আশফাক বাড়ির বউ হিসেবে। তিনি বিস্ময়ের রেশ কাটিয়ে জিজ্ঞেস করেন, রাকিবের জন্য ভাবি? আমি সঠিক বুঝতে পারছি না। শব্দ করে হেসে উঠলেন দুই যা মিলে। না ভাবি, আমার গাধাটার জন্য নিয়ে যাব। গাধাটা নাকি মনে ধরেছে মেয়েটাকে। আমাদের একবারও বলেনি মুখ ফুটে, জানে? সেই কবে থেকে বলেছে বিয়ে কর বিয়ে কর। কে শুনে কার কথা? রাকিব না বললে তো জানতেও পারতাম না। যার পর্নায় অবাক হলেন শিরিন হক। আসিফের পছন্দ জাইমাকে। অনেক আগে থেকেই চিনে আসিফকে তারা। জাইমার জন্য এরকম ছেলে সোনায় সোহাগা যেন। তিনি খুব খুশি হলেন। জমিরা বেগমকে ডেকে একথা জানাতেই তিনিও ভারী বিস্মিত হলেন। অতপর জয়নাল এহসান আসলে আলোচনা করে জানাবেন বলে এই বিষয়ে এখানেই স্থগিত করেন তারা। অন্য আলাপে মত্ত হলেন চারজন মিলে। কিরে, তোর পিচ্ছি বউকে জায়গা দিস না তোর সাথে? অবশ্য তুই যেই, ওকে ছাড়া থাকা সম্ভব তোর? সোফা থেকে একটা কুশন ছুঁড়ে মারল নিলয় আসিফের ওপরে। তোকে বলেছি না ওর বিষয়ে কোনো কথা বলবি না। বলেছি তো, শুধু নিয়ে চলে যাচ্ছি নাকি? আজব তো। খালি দুঃস্বপ্নে দেখে দেখা আমাকে এটা তুই। তারপর হয়েছে ভাই, হয়েছে। তোর এসব আর শুনতে চাই না আমি। তুই ভালো হবি কবে বলতো? আমি ভালোই। দেখেছি তার নমুনা। সত্যি করে বলতো, ওই দিনের পর মেয়েটাকে আর মেরেছিলি? তোর দ্বারা সব সম্ভব, অসম্ভবের কিছুই না। তোকে বলতে হবে আমাদের মধ্যে কারো ইন্টারফারেন্স আমার একদম পছন্দ না। বেশি করবি তো বিয়ে ক্যান্সেল করে দিব একদম। হা হা, পেয়েছি সে একটাই হুমকি। বিশ্বাস কর, বিয়ে করে আগে এটাকে একটা কড়া করে মার দিব, তারপর বাকি সব। নাকে দড়ি দিয়ে যা ঘুরানোর। আর বলতে পারল না আসিফ। কলার চেপে ধরেছে নিলয় তার। আবার বল। আমার বোনকে মায়ের মনে রাখবি। ও এবারে রক্তের কেউ না হলেও আত্মার সম্পর্ক আমাদের ওদের সাথে। মাইন্ড ইট। চোখ পাকিয়ে বলল নিলয়। ছাড় ভাই, সব সময় কিছু হলে কলার চেপে ধরিস কেন? তোর পুরা 5 টাকা খেয়ে ফেলেছি নাকি? উফ। ছেড়ে দিল নিলয় আসিফের কলার ঝাঁকালো আসিফ। কিছু হলেই কলার চেপে ধরে পাগলটা। যত সব পাগল ছাগল কাজ কারবার। তোর আত্মার সম্পর্কের বোনের কিছুই করব না, কিছুই বলবো না। বিয়ে করে সুপিস করে সুকেজে সাজিয়ে রাখবো, ঠিক আছে? আবার তোর মতো বউকে আরেক রুমে রেখে উপোস করলেও পারি, কি বলিস? আমারটা আমিই জানি। উপস নাকি ফুজদার? ঠোঁটের বাঁকে এক ধরনের নির্লজ্জ হাসি। সামনের চুলগুলো হাতে ঠেলে পেছনে নিল নিলয়। আসিফ তাকিয়ে আছে সন্দিহান চোখে। তুই তো মেরে দূরেই কুল পাস না। তোর দ্বারা আর কি আশা করা যায়? নিরামিষ। সমন্দি হই তোর বেটা। 2 দিন পর আঙ্কেল ডাক শুনবি। এখন আমার রুম থেকে বের হ তুই। নিলয় চলে যাচ্ছে রুমের বাইরে। তার পিছে পিছে আসিফও যাচ্ছে। এই, তুই আবার বাসর টাসর সেরে ফেলেছিস না তো আমার আগে? অবশ্য তোর এতদিনে বাবা ডাক শুনে ফেলার কথা। তুই তো ধৈর্যের মুহূর্ত প্রতীক রে। সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল আসিফ আর নিলয়। এদিকে করিডোরের এক কোণে দাঁড়িয়ে সেই পথে চোখ ছোট ছোট করে চেয়ে আছে হিয়া। কে ধৈর্যবান? তাহলে এই পৃথিবীর অধৈর্যবান লোককে দেখার তাকে কেউ আমারে। সে ছাড়া এই তামাম দুনিয়ায় কেউ জানে এই লোকটা ঠিক কতটা ব্যাপরোয়া। হিয়ার শরীর দিন দিন আরও কাহিল লাগছে। কেমন যেন ক্লান্তি ক্লান্তি লাগে সারাক্ষণ। চোখ বুঝলেই ঘুমের দেশে পাড়ি দেয় সে। তার শরীরে এই অবস্থার কারণ তার অজানা। শরীর কেমন যেন ভেঙে ভেঙে আসে।
দুপুরের টাইমে গোসল খাওয়া বাদ দিয়ে বিছানায় গড়াগড়ি করছে হিয়া। তার কিছুই ভালো লাগছে না। মেডিকেলেও যায়নি এই কারণে, কারণ আরও একটাও আছে অবশ্য। তারা আজকে টুকিটাকি মার্কেট করার জন্য যাবে বাহিরে, জাইমা আপুর জন্য টুকটাক কেনাকাটা করতে আর কি। সে অবাকই হয়েছিল আসিফের সাথে জাইমার বিয়ের কথা শুনে। এতদিনে এখানে থাকায় আসিফকে একটু একটু ভালোই চিনেছে। মাঝে মধ্যে বাড়িতে আসতে জাইমা আপুর টুকটাক খোঁজ খবর নিতেও দেখেছে। অবশ্য তার একটু অন্যরকমই লেগেছিল তখন, তবে এখন সব ক্লিয়ার। আর সে বেশ খুশিও। তার খুশি আরও দ্বিগুণ হয়েছে যখন জেনেছে বিয়ের পরও জাইমা আপু এখানেই থাকবে। আপুর দ্বিতীয় বর্ষের বার্ষিক পরীক্ষা শেষ হলে তারপরও বাড়ি নিয়ে যাবে যখন। এখন আপাতত কাবিন করিয়ে রাখা হবে। আসিফ ভাইয়ার নাকি এই আরজি। জাইমা আপু চলে গেলে সে খুব একা হয়ে যাবে। কার সাথেই বা সময় কাটাবে? জাইমার বিয়ের কথা শুনে হিয়া যখন দুঃখ বিলাস করছিল তখন হঠাৎ করেই জাইমাকে ডেকে পাঠিয়েছিল নিলয়। জাইমা নিলয়ের রুমে যখন আসলো হিয়া তখন দরজায় দাঁড়িয়ে। কত কিছুই বোঝালো জাইমাকে নিলয়। জাইমাও বেশ উজ্জ্বল চিকচিক করা চোখ মুখ নিয়ে বেরিয়েছিল রুম থেকে। হিয়া দরজায় থেকেও তেমন কিছু বুঝতে পারেনি, তবে বেশ বুঝেছিল জাইমা আপুকে নিশ্চয়ই কোনো জ্ঞানবাণী দান করেছে হয়তো। এই লোক রাগারাগি করা ছাড়াও জ্ঞানবাণী দান করতে পারে। ভাববা, রাগী বাবা থেকে জ্ঞান বাবা। ভালোই ভালোই। সকলের সাথেই সাধু, তার বেলায় শুধু অসাধু। ফোনের রিংটোনের শব্দে ধ্যান ভাঙল হিয়ার। দেখলো মিশুর কল। শোয়া থেকে উঠে বসলো হিয়া। কল রিসিভ করে কানে ধরার আগেই মিশুর কথা কানে আসছে। কিরে, আজ মেডিকেলে যাসনি তুই, তাই না? নিশ্চয়ই পড়ে পড়ে ঘুমাচ্ছিস তুই। এরকম করলে তোকে ঠিক ধরে বিয়ে দিয়ে দিব, দেখিস। আচ্ছা দিলে দেবে, তুই এসে দাওয়াত খেয়ে যাস, ঠিক আছে? এখন বল, এই সময় কল দিলি, তুই মেডিকেলে যাসনি আজকে? ক্লাস নেই এখন? না, যাইনি, আজকে হসপিটালে এসেছি। কেন কেন কি হয়েছে? তুই অসুস্থ? কি হলো হঠাৎ? আরে থাম, বলতে দিবি তো নাকি? আমি না আপু অসুস্থ। ভাইয়া তো দেশে নেই, তাই আমি নিজে নিয়ে এসেছি সাথে করে। কি হয়েছে আপুর? কনসেপ্ট করেছে, ফার্স্ট ট্রাইমিস্টার চলছে, খুবই উইক হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করতে পারে না একদম। ডক্টর স্যালাইন নিতে বললো, তাই স্যালাইন নিচ্ছে আর কি। আমি পাশে বসে আছি, ভাবলাম তোকে একটু কল করা যাক। ও, আমি তো ভাবলাম হঠাৎ কি হলো। যাক, ভালো শুনে খুশি হলাম, আলহামদুলিল্লাহ। আপুর জন্য অনেক শুভকামনা রইল। আচ্ছা মিশু, রাখি এখন, পরে কথা হবে। মিশুকে কিছু বলতে না দিয়েই কল কেটে দিল হিয়া। মোবাইলে ডেট সময় দুটোই দেখলো। এসির নিচেও হিয়ার নাক মুখ ঘামা শুরু করো। মনে মনে কিছু কষ্ট। তার হাফসাপ আরও বেড়ে গেল তাতে। চুলগুলো হাত খোপা করে পা জোড়া টেনে ওয়াশরুমে গেল। তার এমন লাগছে কেন? বিকেলে কেনাকাটা করতে বের হলো হিয়া, আর জাইমার সাথে শিরিন হক আর জমিলা বেগমও আছেন। বাড়ির গাড়ি করে বের হলো সকলে। কেনাকাটা করতে করতে সন্ধ্যা গড়ালো, তাও এদের কেনাকাটা শেষ হয়নি এখনো। কেনাকাটার এক ফাঁকে সকলের ব্যস্ততায় কাউকে না বলে হিয়া ছুটল ফার্মেসির দোকানে। প্রয়োজনীয় জিনিস কিনে রাস্তা বের হতে গেল, কোথা থেকে এক বাইক ছুটে আসলো তুমুল গতিতে। প্রবল বেগে হাতে টান পড়ল হিয়ার। ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠল। সে চোখগুলো খিচে বন্ধ করে রেখেছে। চোখ খুঁড়ে সামনে তাকালো হিয়া। নিলয় দাঁড়িয়ে সামনে জোরে জোরে শ্বাস নিচ্ছে। এক হাত দিয়ে হিয়ার বাহু চেপে হাত ধরা। নিলয়ের থুতনি কাঁপছে। ডান হাতটা ওঠালো। নিলয়কে হাত তুলতে দেখে আবার চোখ খিচে বন্ধ করে ফেললো হিয়া। তার গালে এই বুঝি দাবাং মার্কা চট্টর পড়ে পড়ে, কিন্তু না, তেমন কিছুই হলো না। নিলয়ের বাহুতে বেন্ধনী হলো হিয়া। নিলয়ের হার্টের ধরফরানি টের পাচ্ছে সে। আজকের পর তুই আর বের হস আমি ব্যতীত। আই সোয়ার, তোকে আমি আমার এই দুই হাতে পিচ পিচ করে কেটে নর্দমায় ফেলবো। শক্ত ঢোক গেল হিয়া। তাকে হাত টেনে গাড়ির দিকে নিয়ে যাচ্ছে নিলয়। ভাগ্যিস সে এসেছিল। কি হতো এখন? গাড়িতে এক প্রকার ছুঁড়ে ফেললো হিয়াকে নিলয়। সজোরে দরজা লাগিয়ে অপর পাশে ড্রাইভিং সিটে গিয়ে বসল। গাড়ি স্টার্ট করে জাইমার ফোনে কল করল। 5 মিনিটের মধ্যে গাড়িতে উঠবি। যা কেনা হয়েছে হয়েছে, আর কিচ্ছু প্রয়োজন নেই। নেই মানে নেই। প্রয়োজনে পুরো শপিং মল বাড়িতে পাঠিয়ে দেব। আধা ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছাবি তোরা। ভাই, হিয়া নেই আমাদের সাথে। ও
ওই কোথায় যেন গিয়েছে। হো আমার সাথে? তোরা যা বাসায়, আমি ওকেই নিয়ে যাচ্ছি। কিয়ৎক্ষণ পর গাড়ি থামানো রাস্তার এক পাশে নীরয় হিয়ার দিকে তাকালো শক্ত চোখে। কতবার বলি সাবধানে থাকবি, সাবধানে থাকবি, বল আর কতবার বলতে হবে এটা? কয়েকদিন আগের ঘটনা ভুলে গিয়েছিস? আমার কথাতে এত অবাধ্যতা কেন তোর? বল আমায় আজ। দাঁতে দাঁত চেপে বলল নীরয়, এক হাতে হিয়ার থুতনি চেপে ধরা। ছাড়ুন, লাগছে আমার। নিলয়ের হাত সারালো থুতনি থেকে হিয়া। জোরে জোরে হাঁপাচ্ছে সে। আমি জানতাম এরকমই হবে। জানলে কি আসতাম নাকি? কেন? 1000বার বলা হয় আমাদের শত্রুর অভাব নেই। একা কোথাও না যেতে কানে যায় না তোর? গ্রামে গিয়েছিলি না জেদ ধরে? কি হয়েছিল ভুলে গিয়েছিস? সবাই ওখানে, তোর এদিকে কি একা একা? অ্যান্সার মি। ও, একটু প্রয়োজন ছিল। আমটা আমটা করছে হিয়া। এদিকে তোর কি প্রয়োজন? ক্লিয়ার কাট অ্যান্সার দে। ফার্মেসিতে গিয়েছিলাম একটু। কাঁধের ছোট্ট ব্যাগটা শক্ত করে ধরো হিয়া। ওখানে কি? ওখানে কি প্রয়োজন থাকতে পারে তোর? তোর মতো আহাম্মক পেয়েছিস আমায়? প্যাড আনতে গিয়েছিলাম। থামবেন দয়া করে আপনি এবার? নিলয়কে থামাতে আচমকাই কথা বলে ফেল হিয়া। লজ্জায় জিভ কামড়ে চোখ খিঁচল সে। যতই তাদের সম্পর্ক ততটা স্বাভাবিক এখনো হয়নি তারা। এটার জন্য তোর যেতে হবে কেন? আমি মরে গিয়েছি? হিয়ার মাথায় সজোরে চাপড় মারল নিলয়। উফ! মাথা ধরে নিলয়ের দিকে চোখ পাকিয়ে তাকালো হীরা। আপনার মতো নির্লজ্জ আমি এসব বলতে যাব আপনায়? আচ্ছা, 3বারে এখনো নির্লজ্জ বানাতে পারলাম না তোকে। আসিস আজ রাতে আবার নির্লজ্জের প্রসেসিংয়ে নামবো তোকে, যা। ছি! মুখ ঘুরিয়ে বাইরে তাকালো হিয়া। এদিকে গাড়ি স্টার্ট করে ড্রাইভিংয়ে নজর দিল নিলয়। এটাই যেন লাস্টবার হয় যে তুই আমার অবাধ্য হয়েছিস হিয়া। আমি আর ওয়ার্ন করবো না তোকে। নট ইট। জড়সড় হয়ে মাথাটা নিচে ঝোঁকালো হিয়া। সে সত্যি আর অবাধ্য হবে না নিলয়ের। মনে মনে এটাই প্রতিজ্ঞা করল সে। কিন্তু কতই তো এমন করল, কিসের কি? সব ভুলে খেয়ে বসে থাকে। হিয়াকে বাড়ি নামিয়ে নিলয় গাড়ি নিয়ে ছুটেছে কোথায় জানো। হিয়াকে কিছু জিজ্ঞেস করার অবকাশও দেয়নি। এখন রাত 10টা বেজে গিয়েছে। শপিং করা সকল জিনিসপত্র গুছিয়ে খাবার খেতে বসেছে হিয়া। কোথায় গিয়েছিল, কিভাবে দেখা হলো নিলয়ের সাথে, এসব নিয়েই প্রশ্ন উত্তর পর্ব চলছে আর খাবার খাচ্ছে সকলে। সুনামধন্য এক রেস্টুরেন্টের প্রাইভেট স্পেসে মুখোমুখি বসে আছে দুই ব্যক্তি। একজনের চোখে মুখে গম্ভীরতা তীক্ষ্ণতা হলেও আরেকজনের মুখ বেশ স্বাভাবিক, বরং মুখে পৈশাচিক হাসি। কিরে, জরুরি তলব? আবার কিছু হলো নাকি? আমি ভাই ভালো হয়ে গিয়েছি, বিশ্বাস কর তোর ভয়ে। কেমন হেয়ালি স্বরে বলল শাহ। মজা নিচ্ছে সে। শান্ত চোখে তাকিয়ে আছে নীরা। হাতের রগগুলো ফুলে উঠছে। তীক্ষ্ণ চোয়াল আরো দাঁড়ালো হলো। আজব, মন ব্রত করছিস নাকি? তোর বাসা থেকে কে কখন শপিংয়ে নাকি কোথায় বের হবে আমি জেনে বসে থাকি নাকি? কিছু হলেই আমায় সন্দেহ করার কারণ কি? এখনো নিশ্চুপ নীরা। বোবা হয়ে গেলে নাকি? এরকম হলে তো তোর বউটাকে আমার নিয়ে আসতে। আর বলতে পারল না শাহ। ঝটকায় কাচের টেবিল সাজিয়ে রাখা ছুরিটা শাহের গলায় চেপে ধরেছে নীরয়। আর একবার, জাস্ট আর একবার। আই উইল ফিনিশ ইউ বাই মাই ওন হ্যান্ডস, বাস্টার্ড। আর একটু চেপে ধরো ছুরিটা গলায়। রক্ত বের হচ্ছে। বাইরে থেকে রকিব দৌড়ে দরজা খুলে ভেতরে ঢুকে নীরয়কে জোর করে ছাড়িয়ে আনলো শাহ থেকে। অনবরত কাশছে শাহ। তাদের লোক দিয়ে ততক্ষণে প্রাইভেট রুম ফিল আপ। স্বাভাবিক হয়ে বেড়ে পড়া রক্তটা মুছে নীলয়ের দিকে তাকালো শাহ। দেখবো তুই কি বাল ফালাইতে পারিস। এই শাল। তোর মতো এমন বালের 100 শাহজালালকে পকেটে রাখে এই নিলয় এহসান। কল মি শাহ বন্ধু, অনলি শাহ। মাই ফুট, হারামি। আবার তেড়ে যেতে নিল নীরয়, কিন্তু রকিব সহ সকলে আটকে দিল তাকে। দূরে দাঁড়িয়ে ঠোঁট বাঁকিয়ে হাসছে শাহ। নীরয়ের চোখে চোখ রেখে থুতু ফেল নিচে। শরীরের রক্ত গুঁড়ো টকবক করে উঠল নীরয়ে। ঝড়ের বেগে সকলকে ছাড়িয়ে ছুরিটা গেঁথে দিল শাহের উরুতে। আর্তনাদ করে মেঝেতে লুটিয়ে পড়ল শাহ। মুহূর্তেই চারদিকে কেমন ধস্তাধস্তি লেগে গেল। রেস্টুরেন্টের অবস্থা বেগতিক। টেবিল চেয়ার কাঁচ ভেঙে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে।
কর্তৃপক্ষ সাথে সাথে পুলিশকে জানাতে জানাতে মিডিয়া হাজির। লাইভ টেলিকাস্ট শুরু হয়ে গেল সাথে সাথে। ফোনে খবর পেয়ে শিরিন হক দৌড়ে ডাইনিং থেকে ড্রয়িং রুমে এসে টিভি অন করেন। ওনার পিছু পিছু সকলে এসে হাজির। টিভির স্ক্রিনে হট্টগোল ভেসে উঠেছে। বডিগার্ড, পুলিশ আরও লোকজন মিলে সকলকে থামানোর চেষ্টা করছে। নিলয় দেখালো কয়েক মুহূর্তের জন্য, সাথে সাথেই চিৎকার করে উঠল সকলে। থরথর করে কাঁপছে হিয়া, শরীর শক্তি যেন সব লোপ পেল। পা ভেঙে বসে পড়ল ফ্লোরে। শিরিন হক এসে জাপটে ধরো হিয়াকে। দুজনেই কান্না করছে, কিন্তু হিয়ার কান্নায় চারিপাশ ভারী হয়ে আসছে। ওকে এভাবে কাঁদতে দেখে সকলে কান্না গিরে ওকে শান্ত করার চেষ্টা করল। বাইরে গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে। সকলকে ফেলে হিয়া দৌড়ে বের হলো সদর দরজা দিয়ে। এহসান ভিলার গেট পেরিয়ে পরপর 3টে গাড়ি ঢুকলো ভেতরে। গাড়ি হতে জয়নাল হেসান সহ আরো অনেকে বের হলেন। বডিগার্ডও আছে পাশে। নিলয় নামলো পেছনের গাড়ি থেকে, তার সাথে রকিব। দুজনেরই গা রক্তে রঞ্জিত, কিন্তু শরীরের যন্ত্রণা প্রকাশে তারা অনিচ্ছুক। কারো সাহায্য ছাড়াই এগোচ্ছে নিলয়। চোখের ইশারায় বাবাকেও ভেতরে যেতে বলল সে। সাথে থাকা রকিবকেও পাঠিয়ে দিল আবার গাড়ি করে হসপিটালের উদ্দেশ্যে। রকিবকে পাঠিয়ে পিছু ঘুরে কদম ফেলার আগেই ঝড়ের বেগে তার বুকে কেউ আছড়ে পড়ল। কয়েক কদম পিছিয়ে গেল নিলয়। আপনি আমায় রেখে আবার কেন গেলেন? কিছু হয়ে গেলে কি হতো? আমার কি হতো? আপনি কেন গেলেন? আহাজারি করে কান্না করছে হিয়া নিলয়ের বুকে থেকে। তার জান যা যে অবস্থা, টিভির স্ক্রিনে নিলয়কে রক্তাক্ত দেখে দুনিয়া ওলট পালট হয়ে গিয়েছিল। এই মানুষটার কিছু হয়ে যেত যদি, সে কিভাবে বাঁচত? কান্না করে না, ঠিক আছি আমি। মাথায় আলতো করে চুমু খেলে নিলয়। কই কই ঠিক আছেন? দেখতেই তো পাচ্ছি। হোক। আচ্ছা, একটু পর ঠিক হয়ে যাব। এখন বেঠিক আছে, ঠিক আছে? এবার ছাড়, তোর শরীর নোংরা হবে। আপনি আর কোথাও যাবেন না, আমি যেতে দিব না। আচ্ছা, সব কিছু থেকে ইস্তফা দিয়ে এসে বাড়িতেই বসে থাকবো শুধু, একদম তোর সামনে। নিলয়ের এমন আদুরে আদুরে কথা শুনে কান্না থামিয়ে ভ্রু কুচকালো হিয়া। বুক থেকে মাথা তুলে নিলয়ের দিকে তাকালো। আপনি আমার সাথে মজা করছেন? আমার কষ্টগুলো আপনার চোখে পড়ছে না? খারাপ লোক, আপনি আমার সাথে এমন করেন কেন সব সময়? আশ্চর্য, কি করলাম আমি? ফুপি, তোমার ছেলেকে কিছু বলছো না কেন? আমার সাথে এমন করছে কেন? পেছনে তাকিয়ে চেঁচিয়ে কান্না করে বলল হিয়া। হিয়ার রাগ দেখে চোখে জল নিয়েও হেসে ফেললেন শিরিন হক। ছেলের দিকে তাকিয়ে ভেতরে চলে গেলেন। একে একে জাইমা, জমিলা বেগম সহ সকলেই ভেতরে চলে গেল। সকলেই মুখেই মিঠি মিঠি হাসি। না, ছেলে মেয়ে দুটোর ভালোবাসা প্রখর। শাওয়ার নিয়ে এসে বিছানায় বসেছে নিলয়। শিরিন হক হিয়া ঢুকলো খাবারের ট্রে হাতে নিয়ে। উন্মুক্ত বদনে নিলয়ের বাহুতে গভীর ক্ষত দেখে দুজনেরই মনই কেঁপে উঠল। আসিফকে আসতে বলি, কাটা ছেঁড়াগুলো ব্যান্ডেজ করা দরকার তো। খাবার ট্রে রাখতে রাখতে বললেন শিরিন হক। বলতে হবে না, ও আসতে চেয়েছিল, আমি নিষেধ করে দিয়েছি ওকে আসতে। এতটুকু আমিই করে নিতে পারবো। নিজের হাতে নিজে কিভাবে ব্যান্ডেজ করবে, তা আবার ডান হাত? কেন? বাড়িতে ভবিষ্যতে ডাক্তার আছে না? আপনাদের হক বাড়ির ছোট কন্যা। হিয়ার দিকে তাকিয়ে কথাটা বলল নিলয়। ঠোঁটে ঠোঁট চেপে হিয়া ও নিলয়ের দিকে তাকিয়ে রইল। তাকে পেয়েছেটা কি আজ? আসার পর থেকে তার সাথে হেয়ারই করছে, এখন আবার খোঁচা মারছে। শিরিন হক হিয়ার দিকে তাকালেন, তারপর নিলয়ের দিকে চেয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, খাবারটাও নয়তো হক বাড়ির ছোট মেয়ের হাতে খেয়ে নিও। এই আমি রেখে গেলাম, সব একটু পর আসছি। জামাই বউকে স্পেস দিয়ে চলে গেল শিরিন হক। সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবি নাকি কাজের কাজে কিছু করবি? ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্সটা নে। নিলয়ের দিকে কড়া চাহনি দিয়ে বক্সটা এনে বেড়ে রেখে বসত হিয়া নিলয়ের মুখোমুখি। কাছে আসায় বুঝতে পারল বুকে পিঠেও আঘাতের চিহ্ন আছে। মুহূর্তে হিয়ার দুঃখ ভরাক্রান্ত অনুভূতিতে ছেয়ে গেল। কবে ছাড়বেন এগুলো বলেন তো? কতটা ব্যথা পেয়েছেন দেখেছেন? কি পান এগুলো করে? তোর এই পিচ্ছি মাথায় আটবে না এসব, চুপচাপ নিজের কাজ কর, আর না পড়লে বিদায় হয় এখান থেকে।
করছি তো। এরকম করছেন কেন? চুপচাপ বসে থাকেন। নিলয়ের দিকে চোখ পাকিয়ে বলল হিয়া। এই কাকে চোখ পাকাস? চোখ নিচে কর, একদম নিচে। এমন করেন কেন সব সময় আমার সাথে? হ্যাঁ, আমাকে কি একটু মূল্যায়ন করা যায় না? কথায় কথায় এমন ধমকা ধমকি করতে হবে কেন? যেদিন থাকবো না সেদিন বুঝবেন। বাহুতে ব্যান্ডেজ করতে করতে বলল হিয়া। সাথে সাথে বিছানায় থাকা বক্সটা ফ্লোরে আছড়ে ফেলল নিলয়। বা হাতে নিয়ে হিয়ার দুগাল চেপে ধরল। কোথায় যাবি তুই? আমি বেঁচে থাকতে কোথাও যেতে দিব তোকে? আমাকে রাগাচ্ছিস কেন? সন্ধ্যাটা কম ছিল যে এখন আবার শুরু করেছিস? ছাড়ুন আমায়। সব সময় গায়ে হাত তোলেন কেন কিছু হলেই? রাগ কি শুধু আপনারই আছে? আমরা মানুষ না, আমাদের রাগ নেই? আপনায় আমি যেতে নিষেধ করেছিলাম না তখন? তারপরেও কেন গেলেন? আপনি শোনেন কারো কথা? আমার আমার শুনতে হবে কেন তাহলে? ওয়াই? শেষের কথাগুলো বলার সময় আবারও কান্না শুরু করে দিল হিয়া। সে বোঝাতে পারবে না নিলয়কে এরকম অবস্থায় দেখে তার কেমন লাগছে। হিয়ার অভিমান অভিযোগের সুপুত্র ধরতে পারল নিলয়। হিয়ার বাহু টেনে এনে বুকে আঁকড়ে নিল। আবারও কেঁদে কেটে বুক ভাসাচ্ছে নিলয়ের হিয়া। মিনিট খানিক পর থামলো হিয়া। নিলয়ের দিকে তাকালো ভেজা নেত্র নিয়ে। চোখে চোখ পড়ল দুজনের। সেকেন্ড ব্যয়ে চুম্বকের মতো দুজনে অধর মিলিত হয়ে গেল। নিঃশ্বাসের ঘনত্ব বাড়ল। হিয়ার ভেতরের রাগ জেদ অভিমান অভিযোগ সব যেন ধুয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। এমন ভাবে আঁকড়ে ধরে আছে যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে নিলয় কোথাও। সময় নিয়ে দুজনে শান্ত হলো। কপালে কপাল ঠেকিয়ে শ্বাস ফেলছে দুজনই। আমায় ছেড়ে কোথাও যাবেন না। একবার যখন গিয়েছেন বুঝে আসার পর ঢুকে ঢুকে বেঁচেছি। আমি আর পারবো না। যাব না। আমি বাঁচবো না। কিচ্ছু হতে দিব না সোনা। আবার ফুপিয়ে উঠল হিয়া। নিলয়ের গলা জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজল। কেন এত রাগ দেখান? কেন জেদ ধরেন? কেন কারো কথা শোনেন না? কেন নিজেকে প্রকাশ করেন না? কেন কেন কেন? সপ্তাহ গড়ালো। এহসান ভিলায় আবারও আগের জৌলসতা ফিরে এলো। মিডিয়া থেকে সকল নিউজ প্রশাসন সকলকে সামলাতে ভালোই বেগ পেতে হয়েছে। শাহ এখনো মেডিকেলে ভর্তি। সুস্থ হতে নাকি আরও মাসখানিক সময় লাগবে। সকাল সকাল বাড়িতে হই হই রব। গ্রাম থেকে হিয়ার মা আর ভাবিও এসেছে নিলয়ের অসুস্থতার কথা শুনে। এবার আর তাদের যেতে দেয়নি কেউ। কয়েকদিন থেকেই তারপর যেতে দিবে বলে দিয়েছে সবাই। হিয়া উঠল খাটে খানিকক্ষণ গড়াগড়ি করে। শরীরের এই দুর্দশার সাথে এখন আবার হাতে পায়ে জ্বালা পড়া যোগ হয়েছে। তার মনে হয় সে আর বাঁচবে না। হঠাৎ করে কিছু মনে পড়ল হিয়ার। মা ভাবি আশায় আবার নিলয়ের অসুস্থতায় এক প্রকার ভুলেই গিয়েছিল সেটার কথা। সাথে সাথেই তনুমন উত্তেজিত হয়ে গেল হিয়ার। কাবার থেকে ব্যাগ বের করে সেখান থেকে প্রয়োজনীয় জিনিসটা নিয়ে ওয়াশরুমে ছুটল হিয়া। মিনিট পাঁচেক ব্যয়ে কাপা কাপা পা নিয়ে বিছানায় এসে বসল। হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরা নীল রঙে একটা যন্ত্র। হাতের মুঠো খোলার মতো শক্তি পাচ্ছে না হিয়া। হৃৎপিণ্ডের অবস্থা বেগতিক। যখন তখন লাফিয়ে বের হয়ে যাবে হয়তো। সারা শরীর ঘেমে নিয়ে একাকার। হাতের মুঠো খুলে চোখের সামনে ধরল এই যন্ত্রটি হিয়া। স্পষ্ট দুটি লাল দাগ দেখে এক হাতে মুখ চেপে ধরল সে। চোখ গড়িয়ে জল গড়ানো শুরু হলো তার। এ তো আনন্দ অশ্রু। কাকে বলবে খুশির খবর সে? তার আর নিলয়ের বাচ্চা আসছে। তার গর্ভে নিলয়ের বাচ্চা। সে মা হবে। তার বদরাগী নিলয় ভাইটা বাবা হবে। পেটে হালকা করে হাত ছোঁয়ালো হিয়া। এখানে তার নিলয় ভাইয়ের অংশ। উঠে দ্রুত কদমে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো হিয়া। গায়ের ওড়নাটা বিছানায় ফেলে পেটটা ভালোভাবে পরখ করো। কতদিন হবে? সে কি এখানে আসার পর পিরিয়ড হয়েছিল? মনে তো হয় না। পুরোপুরি খেয়াল করতে পারলো না। যাকে আল্ট্রাসাউন্ড করালেই বোঝা যাবে না। আয়নায় তাকিয়ে পেটে আরো কিছুক্ষণ হাত বোলালো হিয়া। পরক্ষণেই লাজে রাঙা হলো। বাচ্চার কথা কিভাবে জানাবে সকলকে? ছাদে একাকি বসে আছে হিয়া। অবশ্য বসে আছে বললে ভুল হবে। দোলনায় বসে দোল খাচ্ছে আর গভীর চিন্তায় চিন্তিত সে বেচারি। সময়টা তখন গোধূলি লগ্ন। দুপুরের কড়া রোদের পর আকাশে লালিমার আবরণ পড়েছে। হিয়ার দৃষ্টি সেই আকাশেই নিবদ্ধ। মাঝে মধ্যে দু একটা পাখি উড়ে যাচ্ছে। হঠাৎ করেই পাখিদের বিশাল একটা দল আসতে দেখা গেল। কি সুন্দর সেই দৃশ্য! হিয়ার মনটা চোখ দুটো মোহিত হলো যেন।
চিন্তিত মন একটু পুলকিত হলো। যতক্ষণ পাখির ঝাঁকটাকে দেখলো ঠিক ততক্ষণ দেখলো আর ঘুরিয়ে। অদৃশ্য মিলিয়ে যেতেই হিয়া আবার চিন্তায় মগ্ন হলো পূর্বে নাই বসে। কি হিয়া, বিয়েটা আমার নাকি তোমার হচ্ছে শুনি? সারাটা দিন কি নিয়ে এত চিন্তায় থাকো বলো তো? আচমকা জাইমার কণ্ঠ শুনে হিয়া কিছুটা ভয় পেল অন্যমনস্ক থাকায়। পরক্ষণেই নিজেকে সামলে নিল। ততক্ষণে জাইমা এসে বসেছে হিয়ার পাশে দোলনার খালি জায়গায়। হিয়া মাথা ঠেকালো জাইমার কাঁধে। জাইমা আপু, তুমি চলে গেলে আমার একটুও ভালো লাগবে না। আরে পাগলি, এখনই তো যাচ্ছি না, মন খারাপ করো না বোন আমার। আচ্ছা আচ্ছা, এই কারণে কি আমার বোনটার মন খারাপ? হিয়া কিছু বলল না। সে কি করবে কিছুতেই ভেবে পাচ্ছে না। কাকে বলবে, কি বলবে, সকলে কি মনে করবে, এসব ভেবেই তার আতঙ্কের শেষ নেই। আর যে বাবা হবে সকলের আগে তাকেই জানানো উচিত, এটাই সে মানে। কিন্তু কিভাবে বলবে সে নিলয় ভাইকে? উনি কি রিয়াকশন দেবে? সকালে মনটা যতটা আনন্দিত খুশিতে মাতোয়ারা ছিল, সময় গড়াতে আস্তে আস্তে তা চুপসে যাচ্ছে। নিলয় ভাইয়া যদি রিয়াক্ট করে, এখনই বেবি কেন এটা বলে তখন? কিন্তু তার আরেক মন বলে এরকমটা কখনোই বলবে না তার নিলয় ভাই। সে খুব খুশি হবে এত সব দোটানার মধ্যে হিয়া ঠিক করো সে নিলয়কে আজ রাতেই নিলয়কে জানাবে। কি হবে না হবে তা পরে দেখা যাবে। কি হলো, কথা বলছো না কেন? কাঁধে ধাক্কা দিল জাইমা। সম্বিতে ফিরল হিয়ার। কই কিছু না আপু, নিচে সবাই কি করছে? ভাবিকে নিয়ে আসতে ছাদে। হিয়ার মুখে ওর ভাবির কথা শুনে মুখে চরম বিরক্তি ভাব দেখা গেল জাইমার। এই মহিলা এদিকে আসার পর থেকেই কেমন যেন উদ্ভট আচরণ করছে তার মনে হয়। ভাবটা এরকম যেন কখনোই এমন বাড়ি টাড়ি কিছু দেখেনি। আর সবচেয়ে বিরক্তকর জিনিসটা হচ্ছে কথায় কথায় কারণে অকারণে হিয়ার গায়ের রং নিয়ে কথা বলে। ফালতু মেয়েরও একটা। হিয়াকে কিভাবে সহ্য করে? তোমার ভাবির কথা আর বলোই না হিয়া, উনি এইরকম করে কেন শুনি? মানুষকে হেয় করতে বুঝি খুব ভালো লাগে ওনার। এভাবে বলো না আপু, সবাই কি আর একই মন মানসিকতার হয় বলো? আর আমরা চাইলেই কি মানুষকে পরিবর্তন করতে পারি বলো? পারি না তো। তবে তবে অন্যকে না পারলেও নিজেকে তো করার চেষ্টা করতে পারি। তাই সহ্য ক্ষমতা বাড়ানোর চেষ্টা করি। কিছু বললেই ঝামেলা, থাক যেভাবে চলছে চলুক। আল্লাহ চাইলে উনি ঠিক একদিন ওনার ভুল বুঝতে পারবে। তুমি বোন দয়ার সাগর, আমার এসব সহ্য হয় না। এরপর কিছু নজরে আসলে আমি একদম ছাড়বো না বলে দিলাম। এই না 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 প্লিজ, আগামীকাল আকদ শেষেই চলে যাবে। আর কিচ্ছু বলো না প্লিজ। পাছে দেখা যাবে, পরে দেখা যাবে বাসায় গিয়ে কোনো অশান্তি হলে। আর 2 দিন, হ্যাঁ? হিয়ার কথায় জাইমা বিরক্ত শ্বাস ফেলল। না, এই মেয়েটাকে দিয়ে কিছুই করানো যাবে না। কিন্তু সেও এবার ওর কথা শুনবে না। আচ্ছা চলো নিচে যাই, পরেটা পরে দেখা যাবে। দুজনেই আস্তে ধীরে নিচে নেমে গেল। শুধু আকত, তবে হবে বিদায় হলুদ, মেহেন্দি অনুষ্ঠান কিছুই করা হবে না আপাতত। যখন উঠিয়ে নেওয়া হবে তখন ধুমধাম সব আয়োজন করবে বলে বলা হয়েছে। তাও আগামীকাল বিয়ে, একটু একটু মেহেদি না দিলে কি হয়? সকলে গোল মিটিং হয়ে বসেছে হিয়ার রুমে। মিশু মেহেদি পড়াচ্ছে জাইমার হাতে। মেয়েটা বকবকানি করলেও কাজে বেশ পটু। জাইমাকে মেহেদি পরানোর শেষে হিয়ার ভাবিও এসে মেহেদি পড়ে গেল 2 হাত ভরে। মিশু বেচারির হাতের অবস্থা বেকতে। তুমিও কি মেহেদি দিবে হিয়া? দিলেও বেশি গাঢ় রং করো না, দেখো পরে হাতের রং আর মেহেদির রং একই দেখা যাবে। বিনা কারণেই এরকম অযথা অযৌক্তিক কথা শুনে সকলে তাকালো হিয়ার ভাবি সাবরিনার দিকে। মিশু যেন আহাম্মক বনে গেল। সে মুখ হা করে তাকিয়ে সেদিকে। হিয়াকে এটা বললো কেন? বলল উনি না হিয়ার ভাবি? আপনার কি কোনো কমন সেন্স নেই ভাবি? আর সাথে তো মনে হচ্ছে চোখও নেই। মেহেদির রং আর হিয়ার হাতের রং এক হবে কেন? মেহেদির রং গাঢ় লাল আর হিয়ার হাতে বেশ সুন্দর মানাবে। দয়া করে চোখের জন্য চশমা এনে দেখে যেন মেহেদি উঠানোর পর। চ্যাটাং চ্যাটাং কয়েকটা কথা শুনিয়ে দিল জাইমা। আজ আর কত সহ্য করা যায়? চোখ ঠিকই আছে আমার, ওর গায়ের
খবরদার, আর একবারও যেন এ কথা না শুনি তোমার মুখে আমি। বৌমা, নিজেকে পরিবর্তন করো। হিয়াকে কটূক্তি করতে এসো না। তুমি জানো না নিলয় এগুলো একদম পছন্দ করে না, আর হিয়াকে নিয়ে কখনোই না। আগ থাকতেই লাগাম টানো মুখের।